নমস্কার, উপন্যাসের সার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আমাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল উপন্যাসের সার। আমাদের আজকের গল্প কসাই, লেখিকা আশাপূর্ণা দেবী। কান্না কান্না, এক টানা, একঘেয়ে, কুৎসিত একটা কান্না। এ কান্না শুনলে মমতা আসে না, করুণা আসে না, আসে বিদ্বেষ, বিরক্তি। তবু ভোলাতে হয়, আদর করবার ব্যর্থ চেষ্টা করতে হয়। রুগ্ন ছেলেটাকে সামলাতে হিমশিম খেয়ে যায় সমরেশ। অথচ কমলার দেখা নেই। রান্নাঘরে কি এত কাজ হচ্ছে ভেবে পায় না সমরেশ। সংসারে আরও 2 বউ রয়েছেন বিধবা দিদি। বড় বউয়ের মেয়েটাও শাড়ি ধরেছে ইদানিং। তবু কমলাকেই বা রুগ্ন ছেলে ফেলে রান্নাঘরে পড়ে থাকতে হবে কেন? এ প্রশ্ন করবার জন্য বারবার এগিয়ে গিয়েছে সমরেশ। ফের ফিরে এসেছে। জানে সমরেশ গিয়ে রান্নাঘরের দরজায় হানা দিলে, এ প্রশ্ন উচ্চারণ করলে পরে কমলাই সমরেশকে আস্ত রাখবে না। হয়তোবা রাগ করে আরও দেরি করে আসবে। ছেলেটার দুর্গতি তাতে বাড়বে বই, কমবে না। রোগা ছেলের দুর্দশা করে সংসারের বয়স্ক পোষ্যদের 16 আনা সেবায় নৈবেদ্য সাজানোর চেষ্টায় সমস্ত সময়টা ব্যয় করবার মধ্যে কি মনুষ্যত্ব আছে সমরেশ ভাবতে থাকে। অথচ কমলার কথায়, বার্তায়, অভিযোগে, অনুযোগে এমন একটা ক্ষোভ প্রকাশ পায় যাতে বোঝা স্বাভাবিক বাধ্য হয়েই এমন হৃদয়হীনতা করতে হচ্ছে বেচারাকে। সত্যি কি তবে সমরেশের আত্মীয় পরিজন এত নিষ্ঠুর? মানুষ, মেয়ে মানুষ এত নিষ্ঠুর হয়? ওদিকে কমলাও মনে মনে অস্থির হয়ে উঠেছে। ছেলের কান্নার ধরনে বুঝতে পারছে সমরেশ আর পারছে না। কিন্তু করবে কি? আজ যে তার রান্নার পালা। কমলা যদি পালা ফাঁকি দিয়ে চলে যায়, চলবে কেন? কচি ছেলে তো আর নয়। কচি ছেলে আর কার নেই, কার হচ্ছে না? রোগ অসুখী বা কোন ছেলের নেই? তবে হ্যাঁ, কমলার মতো ছেলেকে এমন বেয়ারা আবদেরে করে মানুষ করে না কেউ। এই যা, এ ধরনের কথা বেশি বলেন বড় যা। এক থালা রুটি বেলে কমলা উনুনের দিকে ঠেলে দিয়ে নিজেই বলে ওঠে, কান্না কান্না, বাড়ি শুদ্ধ লোকের কানে তালা ধরে গেল। ছেলে বটে একখানা সেজ বইয়ের, দেখতে তো চামচিকেটি, গলা যেন ভাঙা কাঁসর। কমলা সেই বেলা রুটির গাদা আর মাখা ময়দার পর্বতের দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ফেলে বলে, আজ যে এত কান্না কেন করছে কি জানি, ভেতরে ভেতরে কিছু যন্ত্রণা হচ্ছে কিনা। বড় যা মুখ বাঁকিয়ে বলেন, তুমি আর বকো না সেজ বউ, কবে আবার তোমার ছেলে না কাঁদে? মা ঘরে গিয়ে কোলে করে বসে নেই, সেই যন্ত্রণা। জন নেই, জ্বালা নেই, প্রত্যাহি কেঁদে চলেছে। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন ছেলে 7 জন্মে দেখিনি। বিধবা ননদ সেই মাত্র ঠাকুর ঘর থেকে নেমে আসেন এবং তীব্র ভাষায় বড় ভাজকেই সমর্থন করেন। ভর সত্যি বেলা ছেলের চিৎকারে পুজো পাঠ মাথায় উঠলে গা। কি ছেলে জন্মেছে, অমন ছেলেকে নুন খাইয়ে মারতে হয়।
মানুষের ছেলে চেঁচাচ্ছে নাকি জানোয়ারে চেঁচাচ্ছে বোঝবার উপায় নেই। ননদ কটুভাষিনী হলেও মিথ্যা ভাষিনী নয়। সত্যি ছেলেটা চিৎকার করে যেন জানোয়ারের কণ্ঠে। কে জানে কোথায় আত্মগোপন করে আছে এই চিৎকারের কারণ, কোথায় অবস্থান করছে এই কান্নার উৎস। ডাক্তাররা হার মেনেছে, তবে হার মেনেছে এটা স্বীকার করে না, বলে অ্যালার্জি। সম্পূর্ণ অচেনা নতুন আমদানি এই নামকে কেউ রোগ বলে স্বীকার করতেই চায় না। তাই হাসি টিটকিনি চলে, ভাবটা যেন আবদের ছেলেকে রুগ্ন বলে চালাতে চায় কমলাই ছেলের দোষ ঢাকতে। ননদের তীব্র ঘোষণায় চোখে জল এসে যায় কমলার। কি একটা বলতে যায় হয়তো, কিন্তু ঠিক সেই সময় সমরেশ এসে জীর্ণ জীর্ণ ছেলেটাকে প্রায় ঠক করে রান্নাঘরের দৌড়ে বসিয়ে চিৎকার করে বলে, পিন্ডির জোগাড় আর শেষ হচ্ছে না, ও কাজ আর কাউকে দিয়ে হবে না, না হয় বাজার থেকে পাউরুটি এনে দিচ্ছি, খাক সকলে। বোঝা যায় ধৈর্যের সীমা অতিক্রম করে গেছে সমরেশের। কথাটা বলে চলে যায় সে। মুহূর্তের জন্য উপস্থিত সকলেই চুপ করে যায়, কিন্তু সে মুহূর্তের জন্য। পরক্ষণেই খান করে ওঠেন বড় যা। যাও গো যাও সেজে বউ, ছেলে কোলে করে বসোগে। দেখলে তো বাড়ির শুদ্ধ লোকের পিণ্ড দান হয়ে গেল। স্পষ্ট করে বললেই হয়, বউ রাঁধতে পারবে না। ছেলেকে চিমটি কেটে কাঁদিয়ে এমন ঠেস দিয়ে কথা শুনিয়ে দিয়ে যাওয়ার দরকারটা কি ছিল? কমলা ব্যস্ত হয়ে হাত ধুয়ে বোধ করি ছেলেটাকে তুলতেই যাচ্ছিল। এই কথায় সহসা ওর মাথায় আগুন জ্বলে উঠে গিয়ে রোগা ছেলেটার পিঠে এক চড় বসিয়ে দিয়ে আবার এসে নীরবে রুটি সেঁকতে থাকে। কিন্তু ছেলে তো আর তাতে ভয়ে কাঠ হয়ে যাবে না, সেও এ ব্যাপারটা প্রতিশোধ নিতে ছাড়ে না। ফলে ছেলের জ্যাঠা কাকা সকলেই ছুটে দেখতে আসেন ব্যাপারটা কি। আসেন মানে আসতে বাধ্য হন। কান্না 24 ঘন্টায় শুনছেন তারা। শুনে শুনে কানে তালা ধরে গেছে সত্যি, কিন্তু এই যে একেবারে অসহ্যের অতিরিক্ত। সেজ বউ কোথাও চলে গেছে কিনা এ প্রশ্নে পঞ্চমুখ হয়ে ওঠে সবাই। শেষ পর্যন্ত অবশ্য কমলার জেদ থাকে না, রান্না ছেড়ে উঠে এসে ছেলেটাকে ধরতে হয় তাকে। আপদ আপদ তো মরেও না বলে ছেলের পিঠে আর একটা চড় বসিয়ে তুলে নিয়ে চলে আসে। ভেবেছিল ঘরে এসে সমরেশকে দেখে নেবে এক হাত, কিন্তু এসে দেখলো সমরেশ ঘরে নেই, বেরিয়ে গেছে। পুরুষের সহ্যের সীমা অতিক্রম করলে তবু বহির্দৃশ্যে একটু আস্বাদ পাওয়ার উপায় আছে। ঘর সংসারের এই অবোধ মেয়েরা তাতেও বঞ্চিত, কিন্তু তাদেরও তো সহ্যের একটা সীমা আছে। মরিয়া হয়ে ক্রন্দনরত ছেলেটাকে টানতে টানতে উঠে যায় কমলা 3 তলার ছাদে। থাকবে সে, এখানেই বসে থাকবে, যদি এতেই বাড়ির লোকের কানের শান্তি হয়। ছেলে চুপ করবার সাধ্য আর তার নেই। চৈত্রের এলোমেলো বাতাস বইছে, রাত 9টার কম নয়। এখানে উঠে এসে সহসা যেন একটা নতুন জগৎ আবিষ্কার করে। বাড়ির মধ্যে এইটুকু মুক্তি তো আছে, এইটুকু হতেও বঞ্চিত থাকে সে। ছেলের কান্না থামাবার কিছুমাত্র চেষ্টা না করে নিজেই উপর হয়ে কাঁদতে থাকে। আর আশ্চর্য, হঠাৎ এক সময় অনুভব করে, কই আর কাঁদছে না তো,
মুখ ফিরিয়ে দেখে বসা ছেলেটা কখন শুয়ে ঘুমিয়ে পড়েছে। সহসা একটা কথা তার মনে হয়, কর্মের জন্য কাঁদে না তো ছেলেটা? হয়তো তাই সমরেশ খালি ঠান্ডা লাগার বাতিকে ছেলেটাকে আষ্টে পিষ্টে মুড়ে রাখতে চায়। বেচারা ওই জন্যেই কাঁদে। কাল থেকে চাহক করে সন্ধ্যাবেলা একবার ছাদে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে যাবে। কাছে সরে গিয়ে আঁচলটা তার গায়ে ঢাকা দিয়ে চুপ করে বসে থাকে। না, নিজে থেকে কিছুতেই নামবে না যতক্ষণ না সমরেশ এসে তাকে সাধ্য সাধনা না করছে। বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে দিব্যি চলে যাওয়া হলো বাবু। বাতাস উদ্দাম হয়ে ওঠে রাত্রে গভীর হবার সুযোগে। মৃদু জ্যোৎস্নায় ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কেমন যেন ভয় ভয় করে ওঠে কমলার। আরও নিবিড় হয়ে কাছে সরে এসে আবার শুয়ে পড়ে। খানিকটা পরে সমরেশ এসে দাঁড়ায়। সাধ্য সাধনার দিকে যায় না, ক্রুদ্ধ কণ্ঠে বলে, এর মানে কি? এই হাওয়ায় শুধু মাটিতে শুয়ে রেখে দিয়েছ? খুন করতে চাও নাকি ছেলেটাকে? কমলা অবশ্য নিরুত্তর। এত সহজে কথা পাওয়া যাবে না। নিয়ে চলো, ডাক্তারবাবু এসেছেন। তার বাবু? আর অভিমানের বায়নাক্কা রক্ষা করা চলে না। ধর্মর করে উঠে বসে কমলা। ডাক্তারবাবুকে ডাকতে গিয়েছিলেন? না তো কি, হাওয়া খেতে গিয়েছিলাম। এ কি, কি হয়েছে? এই যে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। নিচু হয়ে নিজের ছেলেটাকে তুলতে গিয়ে চমকে উঠেছে সমরেশ। কমলা ভীত কম্পিত হয়ে হাতটা বাড়ায়। সমরেশ ছেড়ে দাও বলে ওর হাতটা ছুঁড়ে সরিয়ে দেয়। ছেলে নিয়ে নিজেই চলে যায় এবং নিচে যেতে যেতেই নতুন লক্ষণটা স্পষ্ট হয়ে ওঠে। ভীতিকর, গা ছমছম লক্ষণ, কঠিন কঠোর একটা স্পর্শ। ডাক্তারের কাছাকাছি গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে হতাশ ভাবে ভাবে, ডাক্তার সেন, এই ঘাটটা যেন একেবারে শক্ত হয়ে গেছে। নিস্তব্ধ, নীরব, কান্নাহীন, শান্ত, মৌন বাড়ি। আর কারোর কানে তালা লাগাবার মতো যন্ত্রণা নেই। হ্যাঁ, শুধু সেই কান্নাটুকুই চুপ হয়ে যায়নি, সকলেই একটু চুপ হয়ে গেছে। শুধু মাঝে মাঝে অস্ফুট একটা শব্দ। কিন্তু স্তব্ধতা আর কতদিনের জন্য? একার সংসার তো নয়, অনেকের স্বার্থে গঠিত সংসার। একজনের জন্য কদিন সহানুভূতি প্রকাশ করবে? তাছাড়া সকলেরই মাত্রা জ্ঞান আছে। কতটুকুর জন্য কতটুকু খরচ করবার দরকার তা সবাই জানে। ব্যাপারটা ক্রমশ থিতিয়ে যায়, সব কিছুই যথা নিয়মে চলে। শুধু কমলায় রান্নার পালার দিনগুলি ভেঙে চুরে গড় হিসেবে হয়ে গেছে। ওকে আর কেউ ডাকে না। অগাধ অবসরের সমুদ্রে ডুবে নিঝুম হয়ে দিন রাত পড়ে থাকে কমলা নিজের ঘরে। অফিস থেকে এসে ক্লান্ত দেহ থেকে ঘামে ভেজা শার্টটা খুলতে খুলতে শান্ত বিরক্ত স্বরে সমরেশ বলে, এভাবে শরীরটা নষ্ট করবার কোনো মানে আছে? একটা অসুখ বিসুখ বাঁধিয়ে বসলে কারোরই কোনো লাভ নেই। বিরক্তির স্বরটা বুকে বাজে। হঠাৎ উঠে বসে কমলা, তীক্ষ্ণ আর তীব্র বিদ্রুপের স্বরে বলে, উফ, তুমিও এখনই
লাভ লোকসানের হিসেব কষতে বসেছো? তার মানে এখনই আমাকে জোয়াল কাঁধে নিতে বলছো কেমন? সেসব কিছু বলিনি আমি, শুধু বলছি এভাবে একটা রোগ বাঁধিয়ে বসবে চেষ্টা। যাক, শাক দিয়ে আর মাছ ঢেকো না, আমার জন্য তো তোমাদের দরদ উতলে উঠছে। স্বার্থপর, তোমরা সবাই স্বার্থপর। কণ্ঠস্বরের তীব্রতা আর রাখতে পারে না কমলা, হঠাৎ ডুকরে কেঁদে ওঠে। সংসারে কারোর প্রাণে দয়া নেই, এই তো আমি পড়ে আছি। দিব্যি চলে যাচ্ছে সংসার, শুধু শুধু তখনই ছেলেটাকে মেরে ফেলতে। আরো ডুকরে উঠল কমলা। শেষ দিন অব্দি তাকে ফেলে রেখে হিসেন সামলেছি আমি। কেউ বলেনি, আহা ওর ছেলেটা মরছে। কষাই তোমরা সবাই কষাই। কিন্তু এত বড় ভয়ঙ্কর অভিযোগেও বিচলিত হয় না সমরেশ। আপন পরিজনদের হৃদয়হীনতার জন্য ত্রুটি স্বীকার করে না তাদের কটু সমালোচনাও, বরং একটু হাসে, ব্যঙ্গ বিদ্রুপের ঝাঁঝালো হাসি, যে হাসি কেবলমাত্র মেয়েদের একচেটিয়া। সে হাসি পুরুষদের মুখে দেখলে কেমন যেন ভয় হয়। সেই ধারালো হাসি হেসে সমরেশ বলে, কসাই আমরা না তুমি? আমি? হ্যাঁ তুমি। তোমরা মেয়ে মানুষ যাত্রাই তাই। তোমরা পুত্র শোকের যন্ত্রণা সহ্য করতে পারো, তবু সইতে পারো না দুটো বাক্য যন্ত্রণা। এতটুকু কথা সহ্য হয় না তোমাদের। গায়ে ফোস্কা পড়ে। মুমূর্ষ ছেলেটার মরণ যন্ত্রণার কান্নাকে অবহেলা করে সংসারের কাজ না করলে কেউ তোমায় ফাঁসি দিতে আসতো না। না হয় দুটো কথা শোনাতো, তার বেশি তো নয়। সেইটুকু সহ্য করতে পারলে না তুমি? না, সে তোমরা পারো না। তাহলে যে ত্রুটিশূন্য কর্তব্য করতে পারার অহংকার খর্ব হয়, সেই অহংকার কারোর জন্য খর্ব করতে পারো না তোমরা। স্বামীর জন্য নয়, সন্তানের জন্য নয়, আর নিজের এই বিকৃতির বোঝা হালকা করতে চাও অন্যের নিন্দার পঞ্চমুখ হয়ে। আত্মসর্বস্ব সার্থকপর তোমরা। কাউকে ভালোবাসতে পারো না, ভালোবাসো একমাত্র নিজেকে। তোয়ালেখানা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সমরেশ, আর নির্বোধের মতো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কমলা সেই দিকে। তার অনেক যত্নে গড়া আত্মসমর্থনের প্রাসাদটা যেন সমরেশের একটা পেয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সে প্রাসাদটা তাহলে ইটের নয়, তাসের। আর সেই তাসগুলোকেই সে মজবুত ইট ভেবে গেঁথে গেঁথে সাজিয়ে তুলেছে এতদিন। কি হাস্যকর, কি লজ্জা! রুগ্ন ছেলের উপর মমতাহীনের মতো ব্যবহার করেছে সে। অপরের হৃদয়হীনতা আর নিষ্ঠুরতার নিরুপায় হয়ে নয়, করেছে আপন স্বার্থপরতায়। ও যখন অভিযোগে বিদ্রোহী হয়ে উঠতে চেয়েছে, তখন সমরেশ মনে মনে তাকে করেছে ঘৃণা।